আমার দশম শ্রেণীর স্নেহের প্রিয় ছাত্রছাত্রীরাও, আজ আমি তোমাদের সামনে প্রখ্যাত কথা সাহিত্যিক আশাপূর্ণা দেবী রচিত জ্ঞানচক্ষু গল্পটি সম্পর্কে আলোচনা করব। তবে তার পূর্বে আমাদের জানা দরকার জ্ঞানচক্ষু শব্দটির অর্থ কী। তো এই জ্ঞানচক্ষু শব্দটি একটা ব্যঞ্জনাধর্মী শব্দ। এই জ্ঞানচক্ষু শব্দটির অর্থ হল অন্তর্দৃষ্টি বা বোধোদয়। তবে এই অন্তর্দৃষ্টি এবং বোধোদয়, এই যে দুটি শব্দ বললাম, এটারও একটু ব্যাখ্যার প্রয়োজন রয়েছে। যেমন অন্তর্দৃষ্টি, এই যে আমি বললাম যে জ্ঞানচক্ষু শব্দের অর্থ অন্তর্দৃষ্টি বা বোধোদয়। তো অন্তর্দৃষ্টি অর্থাৎ অন্তরের দৃষ্টি, মনের দৃষ্টি, এবং বোধোদয় মানে যে কোনো বোধের উদয় হওয়া, কোনো নতুন একটা বোধ বা নতুন একটা চেতনা বা নতুন একটা সত্যকে উন্মোচন করা। এটা আমি একটা উদাহরণের সাহায্যে ব্যাখ্যা করছি, তাহলে আরও বুঝতে সুবিধা হবে। যেমন মনে করে নাও, কোনো একটা বস্তু সম্পর্কে বা ব্যক্তি সম্পর্কে তোমার পূর্বে একটা আলাদা ধারণা ছিল, কিন্তু বর্তমানে ওই বস্তুটা সম্পর্কে বা ব্যক্তিটা সম্পর্কে তুমি একটা ভিন্ন ধারণা তুমি লাভ করলে। তাহলে এই যে বস্তুটা বা ব্যক্তিটা সম্পর্কে যে পূর্বতন যে ধারণাটা তোমার ছিল, সেই ধারণাটা থেকে বের হয়ে তুমি একটা যে নতুন ধারণা লাভ করলে, একটা নতুন চেতনা যে তোমার মনের মধ্যে জাগৃতি হলো, এটাই হচ্ছে বোধোদয় বা এটাই হচ্ছে অন্তর্দৃষ্টি বা এটাই হচ্ছে জ্ঞানচক্ষু খুলে যাওয়া। তো যাই হোক, আমরা এই জ্ঞানচক্ষু গল্পটি আলোচনার আগে আরেকটু আমরা লেখিকা সম্পর্কে, প্রখ্যাত কথা সাহিত্যিক আশাপূর্ণা দেবী সম্পর্কে দু একটা কথা বলি, তাহলে আমাদের মূল আলোচনায় যখন আমি বোঝাবো, সেই বোঝানোটা তোমাদের কাছে আরও সহজ হবে। আশাপূর্ণা দেবী খুব অল্প বয়সে শ্বশুর বাড়িতে গিয়ে সংসারের হাল ধরেন। এমনকি তার দাম্পত্য জীবনে ব্যস্ততা থাকা সত্ত্বেও তিনি কি করেছেন, লেখালেখির কাজ চালিয়ে গেছেন। এবং এই লেখালেখির কাজটা তিনি দীর্ঘকাল ধরে করেন, এবং তার এই দীর্ঘ সাহিত্য জীবনে আমরা অনেক তার সাহিত্য সৃষ্টিকর্ম দেখতে পাব। তার মধ্যে যেমন 176টি আমরা উপন্যাস পাব, 30টারও বেশি আমরা ছোট গল্প সংকলন পাব, এবং 47টার মতো ছোটদের লেখা বই পাব। এগুলি ছাড়াও আরও তার অনেক সাহিত্য সৃষ্টিকর্ম রয়েছে। তবে তার লেখার মধ্যে বিভিন্ন দিক ফুটে এসেছে। তবে স্পেশালি যে দিকটা আমরা দেখতে পাবো সেটা হলো, যেমন একদিকে যেমন তিনি নারীদেরকে তিনি উজ্জীবিত করেছেন তার লেখার মধ্যে, অন্যদিকে তেমনি পুরুষদের বিভিন্ন মানসিকতার কথা সুন্দরভাবে তুলে ধরেছেন। এছাড়া তিনি যে নারীদেরকে তিনি এখানে দেখাতে চেয়েছেন, তারা হচ্ছে কিন্তু আধুনিকতার ছাঁচে করা, তারা হচ্ছে মডার্ন। তবে এই আধুনিকতার ছাঁচে গড়া বিলাসী নারীদেরকে তিনি কিন্তু প্রশ্রয় দেননি। যদিও তিনি আধুনিক নারীদের কথা বলেছেন, কিন্তু এই আধুনিকতার ছাঁচে গড়া বিলাসী নারীদেরকে তিনি কিন্তু প্রশ্রয় দেননি। এছাড়াও এই মধ্যবিত্ত পরিবারের
বিভিন্ন দিক এবং শিশুদের যে ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা, শিশুদের মানসিক বিকাশেরও ব্যাপারে অনেক কিছু তিনি লেখালেখি করেছেন। তো যাই হোক, আমরা লেখিকা সম্পর্কে আর আমরা আলোচনাটা আমরা বাড়াবো না, কারণ তাহলে আমরা মূল আলোচনাটা করতে গেলে আমাদের ভিডিওটা অনেক দীর্ঘ হবে। তো যাই হোক, এরপর আমরা মূল আলোচনায় আসি। আমাদের যে আলোচ্য জ্ঞানচক্ষু গল্পটি, এই জ্ঞানচক্ষু গল্পটির কেন্দ্রীয় চরিত্র হলো তপন। এই তপন হচ্ছে একটা স্কুল পড়ুয়া ছেলে। আমরা গল্পের প্রারম্ভে দেখতে পাব এই তপন লেখক সম্পর্কে তার একটা আলাদা ধারণা ছিল। তে মনে করতো লেখক মানে সাধারণ মানুষদের থেকে আলাদা, লেখক মানে ভিন জগৎ থেকে আসা কোনো ব্যক্তি। তবে তার এই যে ধারণাটা আমরা দূর হতে দেখি আমরা যখন এই তপন গ্রীষ্মের ছুটিতে মামা বাড়িতে তার মাসির বিয়ে উপলক্ষে যায়। সেই সময় তার এই লেখক সম্পর্কে যে ধারণাটা, সেই ধারণাটা দূর হয়। কারণ আমরা দেখি তার ছোট মাসির যার সঙ্গে বিয়ে হয় সে ছিল পেশায় লেখক, অধ্যাপক এবং লেখালেখির ব্যাপারে তার কিন্তু বিশাল যশ খ্যাতি ছিল। তো আমরা দেখব যে এই তপন কি করে তাদের তিনতলা বাড়ির সিঁড়িতে তার হোম টাস্কের খাতাতে কি করেন তার বিদ্যালয়ে মানে ভর্তির যে প্রথম দিনটা, সেই প্রথম দিনটার যে অভিজ্ঞতার কথা, সেই বিদ্যালয়ে ভর্তির প্রথম দিনের অভিজ্ঞতার কথাটা তিনি খুব সুন্দরভাবে তার হোম টাস্কের খাতাতে লিপিবদ্ধ করেন এবং তার সেই লেখাটা তপন কি করে তার ছোট মাসিকে দেখায়। ছোট মাসি তার চাইতে বয়সে 8 বছরের বড়। প্রথমে তো তার মাসি মানে তাকে ঠাট্টা করে বলে যে তুই গল্পটা টুকলিফাই করেছিস, হ্যাঁ তা বলে তাকে টুকলিফাই করেছিস বলে তাকে রাগানোর চেষ্টা করে। কিন্তু আমরা পরে দেখব যে এই তার ছোট মাসি কি করে তার লেখা সেই গল্পটি তার লেখক মেসমশাইকে দেখায়। তো লেখক মেসমশাই সেই গল্পটি দেখে আগাগোড়া পড়ে এবং আগাগোড়া পড়ার পর সকলের কাছে তপনের ভূয়সী প্রশংসা করে। এই বয়সে যে সে যে গল্পটা লিখেছে এটা সত্যি একটা আশ্চর্য হওয়ার ব্যাপার। কারণ তপনের যে বয়স, এই বয়সে ছেলেরা সচরাচর রাজা রানীদের গল্প, অ্যাক্সিডেন্টে কোনো কেউ মারা গেছে সেই ব্যাপারে কোনো লেখা, এইসব লেখা লিখতে কিন্তু পছন্দ করে, এইসব গল্প শুনতে ভালোবাসে। কিন্তু এই বয়সে সে যে ব্যাপারটাকে, এই যে স্কুলে প্রথম দিনে ভর্তি হওয়ার যে অভিজ্ঞতাটাকে সুন্দরভাবে তুলে ধরেছেন, এতে কিন্তু তার লেখক মেসমশাই খুবই আনন্দিত হয় এবং সকলকে তার দক্ষতার কথা, সে যে ভালো গল্প লিখতে পারে সেই কথা কিন্তু বলে। এরপর তপন সকলের কাছে বলে যে সে তপনের লেখা গল্পটি সন্ধ্যাতারা পত্রিকায় ছাপানোর ব্যবস্থা করবেন, কারণ সন্ধ্যাতারা পত্রিকার যিনি সম্পাদক তার সঙ্গে তার পরিচয় রয়েছে। এরপর আমরা দেখি কি হয়, তার লেখক মেসমশাই তারা চলে যায়। গ্রীষ্মের ছুটিও পার হয়, গ্রীষ্মের ছুটিও
শেষ হয়ে যায় এবং তপনও নিজের বাড়িতে প্রত্যাবর্তন করে। এরপর এরপর দেখা যায় যে তপন অপেক্ষায় থাকে যে তার মেসোমশাই তার ছাপানো গল্পটা কবে তার বাড়িতে নিয়ে আসবে, এই আশায় সে দিন গুনতে থাকে। এমনকি সেই ফাঁকে তপনে আরও 2-3টা গল্প লিখে ফেলে। তো এইরকমভাবে অনেক দিন কেটে যায়। তপন একরকম মানে গল্প লেখার মানে তার যে গল্পটা ছাপা হবে এই যে এই হালটাও সে ছেড়ে দেয়। এরপর হঠাৎ একদিন দেখা যায় যে তপনের ছোট মাসি এবং মেসো একটা পত্রিকা হাতে তপনদের বাড়িতে আসে এবং সকলকে দেখায়, সকলেই দেখে যে তপনের লেখা গল্পটি সন্ধ্যাতারা পত্রিকায় প্রকাশিত হয়েছে। হ্যাঁ, এবং সূচিপত্রের লেখকদের যে তালিকা, সেখানে লেখক হিসাবে তপন কুমার রায় নামটা রয়েছে, গল্পের নাম প্রথম দিন রয়েছে। তো বাড়িতে একটা হইচই পড়ে যায়, সকলেই তপনেরও প্রশংসা করে। কিন্তু তপনের প্রশংসার সঙ্গে সঙ্গে কিন্তু তার মেসোরও অনেকেই কিন্তু বাহাবা দিতে থাকে। কারণ তার মেসো মশাই বলে যে তার গল্পটা কাঁচা হাতের লেখা, তো তাই তার তপনের লেখা গল্পটা তাকে কারেকশন করতে হয়েছে। তার জন্য তপনের মেসোমশাইকেও বাড়ির অনেকেই কিন্তু প্রশংসা করতে থাকে। এমনকি দেখা যায় যে তপনের মেসোমশাইকে আবার বলে তার কাকু যে এরকম মেসোমশাই যদি আমাদেরও থাকতো, বা এরকম মেসোমশাই থাকা দরকার, হ্যাঁ, লেখক মেসোমশাই থাকা দরকার। হ্যাঁ, তো আমরা দেখব যে তপনকে যখন তপনের মা গল্পটা পড়ার জন্য বলে, তখন সে গল্পটা পড়ার সময় তপন দেখে গল্পটির আগা গোড়া তার মেসোমশাই কারেকশন করে দিয়েছে, আগাগোড়া পরিবর্তন করে দিয়েছে। একটি বাক্য তপনের মনে হয় না যে এই বাক্যটা আমার বলে। খালি গল্পটির নামটি রয়েছে, কিন্তু আগাগোড়া প্রত্যেকটা বাক্য কিন্তু তার মেসোমশাই কী করে দিয়েছে, পরিবর্তন করে দিয়েছে। এতে তপন খুবই বেদনাহত হয়, তপন খুবই কষ্ট পায়, ব্যথিত হয়। এমনকি সে সেই মুহূর্তে সংকল্প করে, প্রতিজ্ঞা করে, এরপর যদি তিনি কোনো গল্প লেখেন তাহলে সেই গল্প তিনি কাউকে দিয়ে ছাপাতে বলবে না, সে নিজে গিয়ে সম্পাদকের কাছে যাবে এবং সম্পাদকের কাছে গিয়ে নিজে সেই গল্প প্রকাশের ব্যবস্থা করবে। এখানেও আমরা দেখছি যে মানে তপনের যে লেখক সম্পর্কে, সাহিত্যিক সম্পর্কে, এমনকি সাহিত্য সৃষ্টিকর্ম সম্পর্কে জ্ঞানচক্ষু খুলে যেতে। তাহলে আমরা প্রথমবার একবার দেখেছি তপনের জ্ঞানচক্ষু খুলে যেতে, আবার শেষে একবার দেখছি আমার জ্ঞানচক্ষু খুলে যেতে। তো আমরা তাহলে দেখতে পেলাম জ্ঞানচক্ষু গল্পের প্রথম থেকে শেষ পর্যন্ত তপনকে কেন্দ্র করে গল্পটি আবর্তিত হয়েছে।